নমস্কার, আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা সবাই রোগ নিয়ে চিন্তা করি যখন সেই রোগটা আমাদের উপরে অনেক বেশি প্রভাবশালী হয়ে যায়, অনেক বেশি এফেক্টিভ হয়ে যায়। আমরা সবাই রোগ নিয়ে চিন্তা করি, সবাই অসুখ নিয়ে ভাবি। আচ্ছা, কটা মানুষ আছে বলুন তো যে যারা রোগের আঁতুর ঘর নিয়ে চিন্তা করে? আমি একটু বুঝিয়ে বলি আপনাদের। এই ধরুন, দোকানে শোকেসে সাজানো রয়েছে প্রচুর প্রচুর মিষ্টি। কোন মানুষ মিষ্টি কোথায় তৈরি হচ্ছে সেই প্রোডাকশন হাউস তার কথা চিন্তা করে? এখন রাস্তাঘাটে চলতে গেলে আপনার হাতে পায়ে ধাক্কা লাগতে পারে মাংসের টুকরো আর বড় বড় টুকরের আলু, মানে বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানির হাঁড়ি দেখেন লাল কাপড় দিয়ে ঢাকা, দোকানের সামনে বড় বড় করে লেখা রয়েছে বিরিয়ানি স্টোর, এই সেই ইত্যাদি নানান নাম। আচ্ছা, বিরিয়ানি কোথায় তৈরি হয় সেটা আপনারা দেখেন বা চিন্তা করেন? ঠিক তেমনিভাবেই আমি আসলে এটা বোঝানোর জন্যই বলছি যে আমরা রোগ নিয়ে চিন্তা করি, বাট রোগের আঁতুর ঘর আমরা চিন্তা করি না। আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে রোগের আঁতুর ঘর হচ্ছে ডায়াবেটিস। তাহলে আমরা কেন ডায়াবেটিস নিয়ে চিন্তা করব না? এই কারণের জন্য একবার নয়, দুবার নয়, কয়েকবার, মানে রিপিটেডলি ডায়াবেটিস বা সুগার নিয়ে আলোচনা করা হয়েছে। নামটা শুনতে মিষ্টি হলেও রোগটা মিষ্টি নয়। আর এই রোগের ফলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে চেহারা শুকিয়ে যেতে শুরু করে। নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, চোখ, কিডনি, দেহের নানান অংশে তার প্রভাব ফেলা। এবং সুগার শুরু হলে মূলত চিকিৎসকেরা বলেন, বা আমার এনবিপির অনুষ্ঠান করতে গিয়ে যেটা অভিজ্ঞতা হয়েছে, যে আপনার অন্যান্য রোগের দরজাটা কিন্তু খুলে গেল। দ্যাট মিনস দ্য ডায়াবেটিস ইজ দ্য গেটওয়ে অফ অল কাইন্ডস অফ ডিজিজেস। ঠিক যেরকমভাবে সিকিম ঘুরতে যান, বা আলিপুরদুয়ার ঘুরতে যান, বা বক্সা ডুয়ার্স ঘুরতে যান, বা দার্জিলিং ঘুরতে যান, বা যেখানেই যান গেটওয়ে হচ্ছে শিলিগুড়ি, ঠিক তেমনিভাবে ডায়াবেটিস হচ্ছে গেটওয়ে অফ দ্য অল ডিজিজ। ডায়াবেটিস নিয়ে কি ভাবছেন চিকিৎসকেরা, এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকেই বা কি প্রিকশনাল অ্যাসেসমেন্ট করা হয়েছে, কি কি স্টেটমেন্ট রয়েছে চিকিৎসকদের, আজকে আমরা শোনাবো আপনাদেরকে। কি বলছেন চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। কি হতে পারে, মানে ডায়াবেটিস হলে কি হয়? আমি কি হয় সেটা ছেড়ে দিন, আমরা বহু অনুষ্ঠানে বলেছি। ডায়াবেটিস নিয়ে আয়ুর্বেদ শাস্ত্র তথা এনবিপি কি ভাবছে, আগামী দিনের জন্য কি ভাবছে? হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? একদমই যেভাবে বললেন আপনি, একটা রোগ কিভাবে আমাদের গেটওয়ে হতে পারে আদার রোগের জন্য, অন্যান্য রোগের জন্য। তো আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করি এবং ডায়াবেটিসের খারাপ ফলগুলো বলি, এবং ডায়াবেটিস থাকলে কি কি রোগ হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করি। কিন্তু এই ডায়াবেটিস থেকে আমরা কিভাবে আটকাবো ভবিষ্যতে, যাতে নতুন প্রজন্মের মধ্যে না আসে, বা যারা এই রোগে আক্রান্ত তারা ভবিষ্যতে যেন অন্য কোনো সমস্যার মধ্যে না জড়িয়ে পড়ে, না চোখের সমস্যা আসে, বা না কিডনির ওপর এফেক্ট পড়ে, না নার্ভের ওপরে এফেক্ট পড়ে, সেইগুলো আমরা কিভাবে মেনটেন করব। দেখুন, আমরা সবসময় বলি কি আয়ুর্বেদ হচ্ছে অনেক প্রাচীন শাস্ত্র। আজ থেকে 5000 বছর পূর্বে এই রোগটা সম্বন্ধেও কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে, এবং এই রোগটা থাকলে আর কি কি সমস্যা হতে পারে সেগুলো সম্বন্ধেও বলা রয়েছে। কিন্তু রোগটা যখন আমাদের ডায়াগনোসিস হচ্ছে, প্রথম ধরুন আমাদের কারুর 30 বছর, কারণ এখন সুগার সমস্ত এজে পাওয়া যাচ্ছে, মানে যেরকম জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস আমরা পাই, মানে বাচ্চাদের ক্ষেত্রে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, সেরকম আগে আমরা যেটা পেতাম কি একটা সময়কালে আমরা জানতাম প্রেশার সুগার কাদের হয়, একটু এজেড মানুষদের হয়, যাদের একটু বয়স হয়ে গেল 40, 45, 50 ক্রস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে প্রেশার সুগার হয়। কিন্তু আমরা এখন দেখব যত সময় এগোচ্ছে, যত আমরা উন্নতি করছি, তত কিন্তু আমরা রোগগুলোও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। এখন দেখবেন 25, 26, 27 বছর বয়সে সুগার ধরা পড়ছে, প্রেশার ধরা পড়ছে, তার নিচে তো ধরা পড়ছেই, কিন্তু মিনিমাম আমি বলছি 25, 26, 27 সেখান থেকেই সুগার প্রেশার ধরা পড়ে যাচ্ছে। মানে আপনি আপনার লাইফের, যদি আপনার একটা লাইফ স্প্যান আমি 70 বছর ধরি, 70 বছরে 1/3 আপনি হচ্ছে সুস্থ থাকছেন, 1/3 বাকিটা যেটা থাকছে 2/3 সেটা অসুস্থ অবস্থায় কাটাচ্ছেন এই সুগার রোগের জন্যে। তো এই সুগার রোগটাকে কিভাবে আটকাবো? যাদের একটা আমরা জানি সুগার যাদের থাকে তাদের একটা হিস্ট্রিতে থাকে, কি অনেকের ক্ষেত্রে হিস্ট্রিটা পজিটিভ থাকে, মানে বাড়ির যদি কারুর হয়ে থাকে, বাবা মা বা দিদা বা ঠাকুমা যেদিকেও একটা থাকলে
তাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা হওয়ার প্রবণতা বেশি থাকে। তো সেইখানে যাদের ক্ষেত্রে এরকম দেখছেন তারা চেষ্টা করবেন যেগুলো থেকে আপনি সুগার রোগ থেকে বেঁচে থাকতে পারবেন। মিষ্টি খেলেই যে ডায়াবেটিস হবে এটা কোনো কথা নয়, কি আমি বেশি মিষ্টি খাচ্ছি আমার ডায়াবেটিস হবে, বা আমাদের সুগার হলে আমাদের ভাত খেতে বারণ করে, আলু খেতে বারণ করে, মিষ্টি খেতে, তাহলে এগুলো আমরা খাবো না, তাহলে হয়তো আমাদের সুগার রোগটা হবে না, এরকম কিন্তু কোনো ব্যাপারই নয়। যাদের ক্ষেত্রে এরকম ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে তারা চেষ্টা করবেন আপনাদের সঠিক ডায়েটটা নেওয়ার এবং টাইমলি ডায়েটটা নেওয়ার, এবং যে ক্যালোরিটা আপনারা আর্ন করছেন সারাদিনে খাবার থেকে সেই ক্যালোরিটা যাতে আপনারা বার্ন করতে পারেন। মানে যে খাবারটা আমরা খাচ্ছি, আমরা দেখবেন মেহনতি মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রোগ জ্বালা অনেক কম থাকে। যারা একটু বসে কাজ করেন বা হাঁটাচলা কম হয়, এক্সারসাইজ হয় না বা দৌড়ঝাঁপ হয় না, ওয়েট বাড়তে থাকছে, তাদের ক্ষেত্রে রোগের প্রবণতা বাড়ে। সেই রকমই যেরকম আমরা খাবারটা খাচ্ছি সেইভাবে আমাদের এক্সারসাইজের মাধ্যমে বা হাঁটাচলার মাধ্যমে, এবার ধরুন কেউ সারাদিনে অনেক পরিশ্রম করে, কায়িক পরিশ্রম, তার ক্ষেত্রে আলাদা করে কোনো এক্সারসাইজ বা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এইগুলো করার দরকার নেই, তিনি অলরেডি সারাদিন খাটাখাটি একদম। কিন্তু যাদের কাজটা একটা আবদ্ধ জায়গার মধ্যে কি বেশিরভাগ বসে করতে হয়, বা টিচার হলেন বা ডাক্তার হলেন বা প্রফেসর হলেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে বা কল সেন্টারে কাজ করেন, অনেকক্ষণ বসে বসে কাজ করতে হয় বা একটা জায়গার মধ্যেই কাজটা করতে হয়, এমন প্রফেশনের মধ্যে আছেন, তারা একটু চেষ্টা করবেন সকালবেলা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার বা মর্নিং ওয়াক করার বা বিকালে ফিরে এসেও একটু এক্সারসাইজ করার। এইগুলোর মধ্যে থাকলে কি হবে, ভবিষ্যতে এই প্রবণতাটা কমবে। আর সুগার রোগের আরেকটা কারণ হচ্ছে অ্যাংজাইটি, টেনশন এবং একটা ডিপ্রেশন, মানে মানসিক চাপ থেকেই সুগার রোগটা আসতে পারে। সেখানে আপনাকে কি করতে হবে, যতই আপনার জীবনে চাপ থাকুক, প্রত্যেকটা মানুষেরই একদম টপ টু বটম, এক থেকে একদম নিচে অবধি প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু টেনশন থাকবে, অ্যাংজাইটি থাকবে, ডিপ্রেশন থাকবে, কিন্তু সেটাকে ওভারকাম আমাদের করতে হবে। যদি আমরা ওভারকাম না করতে পারি সেখান থেকে কিন্তু রোগগুলো আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে আসবে। তো একটু চেষ্টা করবেন, যাদের বই পড়তে ভালো লাগে বই পড়বেন, বা গান শুনতে ভালো লাগে গান শুনবেন। রাত্রে লেট নাইট অবশ্যই ঘুমোবেন না এবং লেট নাইট ডিনার করবেন না। চেষ্টা করবেন যত আর্লি ডিনারটা সেরে ফেলার, 8টা বা 7টা বা 9টার মধ্যে সেরে ফেলে তাড়াতাড়ি রাত্রের কাজ শেষ করে 12টার মধ্যে ঘুমিয়ে পড়ার। দেখবেন অনেকের কাজ শেষ হয়ে যায়, অনেকে বলবেন ডাক্তারবাবু আমার নাইট শিফটে কাজ থাকে, তাদের তো জেগে থাকতেই হবে, কিন্তু যাদের জেগে থাকার দরকার নেই তারাও কিন্তু মোবাইল, ল্যাপটপ বা টিভি দেখে 1টা, 1.5টা, 2টো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কমালেই কিন্তু এই ধরনের যে আমাদের র্যাপিডলি বাড়ছে এই ডায়াবেটিস মেলাইটাস, এটাকে কিন্তু আমরা আটকাতে পারবো। আচ্ছা, বেশ, এটা তো আমরা জানলাম যে মোটামুটি একটা গাইডলাইন পাওয়া গেল। আর যদি কারোর ডায়াবেটিস হয় তাহলে আয়ুর্বেদের পক্ষে কতটা তার ট্রিটমেন্ট করা সম্ভব, মানে কত দূর পর্যন্ত তাকে কন্ট্রোল করা যায়, নাকি সারিয়ে ফেলা যায়, না কি করা যায়, মানে আয়ুর্বেদ কি করতে? আমরা তো অন্যান্য প্যাথি নিয়ে আমাদের খুব একটা বলার দরকার নেই, কারণ আমরা সবাই জানি যে পাতা পাতা ওষুধ দোকানে গেলে কিনতে পাওয়া যায়। কিন্তু হোয়াট ইজ দ্য সাবস্টিটিউট ওয়ে টু সলভ? কি রাস্তা আছে যে অন্য কিছু, মানে দেখা যাক যে কিছুদিন ওষুধ না খেয়ে আমরা প্রথম তো আমরা লাইফস্টাইল চেঞ্জ করলাম, আমরা হাঁটাচলা করলাম, খানিকটা কায়িক পরিশ্রম করলাম, মানে যেটা হয়তো আপনার প্রফেশনে নেই কিন্তু আপনি করলেন, বিকেলের দিকে একটু হাঁটলেন, ঘুরলেন, ফিরে, এগুলো তো করলাম। কিন্তু যদি সুগার ধরা পড়ে বা ডায়াবেটিস যদি হয়, তাহলে আয়ুর্বেদের কাছে গেলে আমি কতদূর পর্যন্ত নিশ্চিত থাকতে পারি আমি জানবো। সঙ্গে আপনাদেরকে বলবো যে বিশেষ করে ডায়াবেটিস নিয়ে যারা ফোন করতে চাইছেন ডেফিনেটলি তারা ফোন করুন। যদি কোনো গাইডলাইন দরকার হয়, আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি তার বাইরে গিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, হতেই পারে প্রশ্ন আছে আপনার যে আমার ডায়াবেটিস কি করব আমি, সেটাও আপনি করতে পারেন। আসুন, আজকে পুরো অনুষ্ঠান ডায়াবেটিস পেশেন্টদের জন্য, বিশেষ করে অন্যান্যরাও ফোন করবেন যেরকম আপনারা করে থাকেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবুর সাথে একটু কথা বলবো। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন একটু বলুন। আমি বাগুইয়াটি থেকে বলছি। বেশ 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 বেশ, বলুন বলুন আপনার কি সমস্যা বলুন। আচ্ছা, আমার যে দুটো হাঁটু, ডান হাঁটুটা আমার একেবারে 20-25 বছর ধরে অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল। হ্যাঁ, এবার ওই হাঁটুটা খালি হাঁটার সময় কটকট আওয়াজ হয়, কিন্তু ব্যথা নেই ওই হাঁটুটা। হ্যাঁ, মেইন আমার বা হাঁটুটা, আর দিয়ে ধরেন বছর 2 ধরে এই ডান বা হাঁটুটা অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, এক্সরেতে ধরা পড়েছে। হ্যাঁ, এখন বয়স কত আপনার? বয়স এখন আমার 76। আচ্ছা, হাঁটুতে কি কোনো ফোলা ভাব আছে? না না না, হাঁটু ফোলা ভাব নেই। হ্যাঁ, খালি ওই ডান হাঁটু
পূর্ণ 20 বছর আগের থেকে অস্টিওআর্থ্রাইটিস ছিল। এবার বাঁ হাঁটুটা আমার এখন বেশি ব্যথা হয়, বাঁ হাঁটুটা। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আপনার আয়ুর্বেদিকে, হ্যাঁ, এটা কি ওই যে বলছে এক্সরেতে কার্টিলেজ কি হাড় খেয়ে গেছে। এবার আয়ুর্বেদিকে এমন কোন মেডিসিন আছে যে ওই হাড় ক্ষয়ে যাওয়া, কার্টিলেজ ক্ষয়ে যাওয়া এগুলো রিপেয়ার হবে? একদম হবে। আর আমি বলছি, আপনার কি কোনো হাঁটু বেঁকে গেছে বা ডিজেনারেশনের কোনো সমস্যা আছে? না, বেঁকে যায়নি, মানে বেঁকেনি, মনে হচ্ছে আমার 90 ডিগ্রি মতোই আছে। আচ্ছা, এবার আপনি টিভিতে শুনতে থাকুন, আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, বলুন। ওনার যে সমস্যাটা অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট, যেটা আমরা ফোন পাই বা আমরা মাঝে মাঝেই প্রোগ্রাম করি, কি হাঁটুর ব্যথা বা হাঁটু যন্ত্রণা কি কি কারণে হয়। একটা তো আমাদের সাইনোভিয়াল ফ্লুইড, মানে দুটো হাঁটুর মধ্যে যে ফ্লুইডটা রয়েছে সেটা কমে গেলে পরস্পর হাড়গুলো কাছে এসে ঘষা লাগার ফলে ব্যথাটা হতে পারে। 2 নম্বর কি আছে, আমাদের টিবিয়া বলে একটা বোন আছে, মানে পায়ে ফিমার বোন রয়েছে আর দুটো বোন রয়েছে, টিবিয়া ফিবিউলা, সিসাময়েড বোন প্যাটেলা, আর নিচের দিকে অ্যাঙ্কেল জয়েন্ট, তার নিচে যে ছোট ছোট হাড়গুলো রয়েছে। এবার এই যে দুটো বোন টিবিয়া আর ফিবিউলার, তার মধ্যে টিবিয়াটা আমাদের ফিমারের নিচের অংশে যুক্ত থাকে, মানে হুকের মতো। সেই হুকের কাজটা ছুচালো হয়ে যায়, তার ফলে ওটা পিন ফোটার মতো লাগে। ওই ক্ষেত্রেও আমার ব্যথাটা হতে পারে। একটা স্টেপ নিতে গেলেই ব্যথা, হ্যাঁ, ব্যথা হবে। এবার 3 নম্বর কথা, আপনি যেটা বললেন আমার হাঁটুটা ক্ষয়ে গেছে বা কার্টিলেজগুলো নষ্ট হয়ে গেছে। ক্ষয়ে যাওয়া মানে ডিজেনারেশন, ডিজেনারেশন মানে অস্টিওআর্থ্রাইটিস। হাঁটুটা ক্ষইবে কখন? যখন আপনার সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যাবে, দুটো হাড় পাশাপাশি চলে আসবে, তখন হাঁটতে যাবেন, ঘষা লাগবে, ওই আওয়াজ হচ্ছে, আওয়াজ হওয়া মানে দুটো হাঁটুতে মানে হাড়ে ঘষা লাগছে। এবার একটা জিনিস যদি আপনি ঘষতে থাকেন সেটার মধ্যে ক্ষয় আসবেই। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য কি করতে হবে, দুটোর মধ্যে স্পেসটা বাড়াতে হবে, আর তার মধ্যে একটা লাইন তৈরি করতে হবে যাতে দুটো হাড় না মানে পরস্পর ঘষা লাগে, যেটা সাইনোভিয়াল ফ্লুইডটা প্রোটেক্ট করে। কিন্তু আপনার এখন সাইনোভিয়াল ফ্লুইডটা কমে গেছে, তাহলে কি করে হবে? আমাদের আয়ুর্বেদিক কিছু মেডিসিন রয়েছে এবং তার সাথে থেরাপি রয়েছে, এবং সেই পঞ্চকর্ম থেরাপি যেটাকে আমরা বলি, তার মধ্যে জানু ধারা, জানু বস্তি, যে লোকাল বস্তিগুলো বা লোকাল ধারাগুলো রয়েছে হাঁটুর ক্ষেত্রে, বা আমাদের প্রধান পঞ্চকর্মের মধ্যে যে বস্তি চিকিৎসা রয়েছে, এইগুলো হাঁটুর জন্যে ওই যে আপনার গ্যাপটা কমে গেছে, হাড়গুলো ঘষা লাগছে, ওর মধ্যে একটা লেয়ার তৈরি করবে যাতে পরস্পর না হাড় দুটো ঘষা লাগতে ফলে। তাহলে সেখানে দুটো হাড় আপনার প্রোটেক্ট হলো এবং পরস্পর হাড়গুলো ঘষা লাগলো না। আপনার কার্টিলেজের যে প্রবলেম বা যে ডিজেনারেশন বলছেন, ক্ষয় হয়ে গেছে, সেই ক্ষয়টা আর পরবর্তীকালে হবে না। আর যেটা ওরাল মেডিসিন আপনাকে দেওয়া হচ্ছে, যে ক্ষয়টা আপনার হয়েছে সেই ক্ষয়টাকে আমরা পূর্ণ করি। যেমন আমরা একটা জানি, আমরা হাড়জোড় জানি, শাললকি জানি, এগুলো একটা আয়ুর্বেদিক হার্বস। এই শাললকি, হাড়জোড়ের মধ্যে আমরা যে এত মুঠো মুঠো ক্যালসিয়াম, ভিটামিন D3 ক্যাপসুল খাই, ক্যালসিয়াম ট্যাবলেট খাই, বা আমাদের যখন বোন মিনারেল ডেন্সিটি কমে যায়, অস্টিওপোরোসিস বলে এক ধরনের রোগ হয়, সেখানে আমরা মুঠো মুঠো ভিটামিন মিনারেলস ওষুধ খাই। খাওয়ার দরকার নেই, প্রকৃতির মধ্যেই ওষুধ রয়েছে। আমাদের হাড়জোড়, শাললকির মতো নর্মাল হার্বস দিয়ে কিন্তু আমরা এই ধরনের ভিটামিন D3, ক্যালসিয়াম বা বোন মিনারেল ডেন্সিটি যেটা হয় সেটাকে আমরা ওভারকাম করতে পারবো। আমরা যে ন্যাচারাল ক্যালসিয়াম ট্যাবলেট খাই তার সাবস্টিটিউট হিসেবে আমরা গোদন্ত ভস্য ব্যবহার করি, বা আমরা একটা সাধারণ কথা বলবো, আমরা যে সেলগুলো পাওয়া যায় সমুদ্রে, যে সেলগুলো মানে শাক বা শামুক, ওর মধ্যে ক্যালসিয়াম প্রপার্টি খুব বেশি রয়েছে। সেই ক্যালসিয়াম প্রপার্টিটাকে এবার শাক খেতে হবে মানে আপনি তুলে এনে গুঁড়ো করে বাড়িতে খেয়ে নিলেন, সেটা তো শরীর খারাপ হয়ে যাবে। সেটাকে প্রপারলি পিউরিফাই করে, শোধন করে, সেটাকে মেডিসিন রূপে রূপান্তর করে তারপরে আমরা ব্যবহার করি। অবশ্যই আপনি ভালো থাকবেন। বাগুইহাটি চেম্বার থেকে ল্যান্সডাউন আপনার কাছে হবে। একটু সময় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার দুটো নোট করে রাখুন, অবশ্যই আসুন, ভালো থাকবেন। একদম। আর আমি আপনাকে কোথায় কবে কি চেম্বার রয়েছে সেটাও লিস্ট আছে আমার কাছে, আমি আপনাদেরকে বলে দেবো। যদি কেউ ফোন করে থাকেন আমাদেরকে ফোন করুন, আমরা অবশ্যই আপনার সমস্যা নিয়ে আজকে লাইভ অনুষ্ঠানে আলোচনা করব। দ্বিতীয়ত চলে যাই আবার ডক্টর ঘোষালের কাছে, যে বিষয়টা আলোচনার জন্য বলেছিলাম, যে ধরুন বাই চান্স, মানে আনফরচুনেটলি, বাই চান্স না আনফরচুনেটলি আমার সুগার ধরে গেল বা সুগার আমার হলো, এরপর আমি আয়ুর্বেদের কাছে গেলে আমি কতটা নিশ্চিন্ত হতে পারি, মানে কোনটুকু পর্যন্ত আমরা নিশ্চিন্তে থাকতে পারি?
একদমই। এবার ধরুন একটা পেশেন্টের সুগার হলো, তার প্রাইমারি স্টেজ হতে পারে, মানে প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে, আমাদের যে পিপি লেভেলটা 140 সেটা হয়তো 200 বা 180 হয়েছে। আবার একটা স্টেজ কি হয়, একজন ওষুধ খাওয়া চালু করে দিয়েছে, 2-4 বছর হয়ে গেছে, একজনের স্টেজ হয় 5-10 বছর হয়ে গেছে, একজন হয়ে যায় 15-20 বছর হয়ে গেছে, একজন আবার কি ওষুধ খাওয়ার পরও সুগার দেখা যাচ্ছে আনকন্ট্রোল রয়েছে, মানে 300, 400, 500, অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো ভাগ আছে আলাদা আলাদা। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই এই 5টা যে আমি 5-6টা আমি বল ধরলাম, এই বলগুলোকে কিন্তু একটা বলে রূপান্তরিত করে চিকিৎসা করা সম্ভব। মানে প্রত্যেকটার ক্ষেত্রেই আয়ুর্বেদে কিন্তু চিকিৎসা রয়েছে এবং একটা পার্টিকুলার সময়ের পরে কিন্তু আপনাকে গাদা গাদা ওষুধ খেতে হবে না, বা আপনাকে কোনো ইঞ্জেকশন নিয়ে আপনার সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখতে হবে না। আয়ুর্বেদিক কিছু হার্বসের মাধ্যমেই আমরা প্রাইমারি স্টেজে, ধরুন কারুর ক্ষেত্রে 6 মাস লাগে, কারুর ক্ষেত্রে 1.5 বছর লাগে, সেটা নির্ভর করে কিসের উপরে, যে আপনি রোগটা নিয়ে কি অবস্থায় আমাদের কাছে এসেছেন, মানে রোগটা কতটা জটিল হয়ে গেছে বা অন্যান্য অর্গানগুলো কি এফেক্ট হয়েছে, সমস্ত কিছুটার ওপরে ডিপেন্ড করে আমাদের চিকিৎসা হয়। কিন্তু তারপরও আমরা একটা সার্টেন পিরিয়ডের পরে মেডিসিন বন্ধ করে দিই। আজকেই আমি ল্যান্সডাউন চেম্বারে গেছিলাম, আজকে একজন পেশেন্ট এলেন 6 মাস পরে, ওষুধ কিন্তু বন্ধ, সুগার লেভেল করে নিয়ে এসছেন, পিপিটা রয়েছে 143 আর ফাস্টিংটা আছে 97, 143 মানে 3 বেশি, মানে 6 মাস ওষুধ বন্ধ রাখার পরেও তিনি কিন্তু সুগার থেকে মুক্ত রয়েছেন, যিনি কিনা 5-7 বছর 10 বছর ধরে সুগারের ওষুধ খাচ্ছিলেন। তো সুগারকে আমরা কন্ট্রোল করতে পারি এবং সুগারকে আমরা চাইলে উইদাউট ওষুধও ভালো রাখতে পারি। বাহ, অসাধারণ। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বীরভূম থেকে বলছি। আচ্ছা বলুন। বীরভূম থেকে বলছি। আপনি টিভির ভলিউমটাকে মিউট করে দিন একটু। আচ্ছা বলুন। ওই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি? হ্যাঁ ঠিক আছে, বলুন। বলছি আমার নাম তাপস গড়াই। হ্যাঁ বলুন। ঠিক, আমার বয়স 45। আপনি টিভির আওয়াজটাকে মিউট করুন এক্ষুনি, নাহলে ফোনটা এক্ষুনি কেটে দেবে। টিভির আওয়াজটাকে বন্ধ করে দিন। হ্যালো, আচ্ছা, যারা টিভির আওয়াজ চালিয়ে রেখে ফোন করবেন তাদের ফোন কেটে যাবে। আপনাদেরকে বারবার করে বলা হয়, ফোনে পেয়ে গেলেন টিভির আওয়াজটাকে মিউট বাটন টিপে মিউট করে দিন, ঠিক আছে? কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে? হ্যাঁ বলুন বলুন। টিভিএনকে নমস্কার। নমস্কার, বলুন। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, শুনছেন উনি, বলুন। আমার সুগার 10 বছর ধরে, বুঝেছেন? আমি এলোপ্যাথিক খাচ্ছি 10 বছর ধরে। এখন আয়ুর্বেদিকের কোনো এমন ওষুধ আছে যে আমি খাইলে আর খেতে হবে না কিছুদিন খেয়ে সুগারের জন্য? আপনি কোথা থেকে বলছেন? আগরতলা, ত্রিপুরা থেকে। আগরতলা থেকে বলছেন। অবশ্যই আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট রয়েছে এবং আপনাকে কোনো অ্যালোপ্যাথি ওষুধই খেতে হবে না। সামনে 15 তারিখে আমাদের সংস্থার সিএমডি ডক্টর শর্মা থাকছেন আগরতলায় চেম্বারে। আপনি একটু দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আপনি শুনুন। আমরা সুগার নিয়ে আজকে আলোচনা করছি। দেখুন, এনার ক্ষেত্রেও কিন্তু 10 বছর হয়ে গেল সুগারের ওষুধ খাচ্ছেন। উনিও চাইছেন কি এখান থেকে আমি একটু পরিত্রাণ পাই, একটু বেরিয়ে না ওষুধ খেয়ে বাবা যদি ভালো থাকা যায়, কিছু শারীরিক উপায় এবং তার সাথে কিছু যদি একটা ফার্স্টেশনও তো ডাক্তারবাবু চলে আসে যে আমি 10 বছর ধরে খাচ্ছি, এরকম মানে লাভ তো হচ্ছে না, বরঞ্চ দেখা যায় কি বলুন তো, যে ওষুধের ডোজ বাড়িয়ে দিতে হয়। হ্যাঁ, ডোজ বাড়িয়ে দিতে হয় এবং কি একটা করে সুটকেস নিয়ে চলতে হয়। যদি আমরা ঘুরতে যাই, ওষুধের একটা করে পুরো বোঝা থাকে। তো আপনাকে আমি একটাই কথা রিকোয়েস্ট করব, অবশ্যই উইদাউট কোনো মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে আপনার সুগারকে কন্ট্রোল করা সম্ভব। আপনি 10 বছর খান, 15 বছর খান, আপনি ইনসুলিন পর্যন্ত নিন, আমরা ইনসুলিন পর্যন্ত বন্ধ করতে পারবো। তো আপনাকে কি কাজ করতে হবে, হেল্পলাইন নাম্বারটা আপনি লিখে রাখুন। সামনেই আমি বললাম 15 তারিখে ডাক্তারবাবু আগরতলায় থাকবেন, আমাদের সংস্থা যিনি ডাইরেক্টর ডক্টর শর্মা। তো আপনি হেল্পলাইন নাম্বারে অবশ্যই নাম লিখিয়ে তারপরে কিন্তু আসবেন। অনেক পেশেন্ট কি হয়, আমরা ধরুন কলকাতার মধ্যে চেম্বার করছি, সেখানে আমরা হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা একটু টাইম পেয়ে যাই, কিন্তু বাইরে যে স্টেটে আমরা চেম্বারে যাই, আমাদের নির্দিষ্ট সময় ট্রেন বা ফ্লাইট থাকে আমাদের ফেরার। তো সেখানে যদি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনারা আসেন, সেখানে দেখাটা আমাদের ডিফিকাল্ট হয়ে যায়। এবং আপনারা হয়তো অনেকটা দূর ট্রাভেল করে আসছেন, বলছেন ডাক্তারবাবু আমি 2-2.5 ঘন্টা হয়তো প্রপারে থাকে না, এটা একদম ঠিক, একটু সাইড থেকে আসছে, একদম যুক্তিসঙ্গত কারণ। তো সেখানে আপনারাও হ্যারাসড হচ্ছেন, আমাদেরও খারাপ লাগছে। তো যারাই আসবেন আপনারা অবশ্যই হেল্পলাইন
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, আর আপনিও আগরতলায় 15 তারিখে আসুন, অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে, আপনিও ভালো থাকবেন। আসুন, যদি কারোর এক্ষুনি ফোন না থাকে আমি চেম্বারগুলো একটু বলে দিই এক এক করে আপনাদের। 1 নভেম্বর থেকে শুরু করে অলমোস্ট দ্য এন্ড অফ দ্য নভেম্বর পর্যন্ত শিডিউলটা একবার জেনে নিন, শুনে নিন। 1 তারিখে চেম্বার রয়েছে খড়গপুরে, থাকবেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। 1 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে বহরমপুরে, সেখানে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। 1 তারিখ আরেকটা চেম্বার শিলিগুড়িতে, ডক্টর বি শর্মা থাকবেন, ডিরেক্টর স্যার। 2 তারিখে যে চেম্বারে রয়েছে, চেম্বার আছে হচ্ছে জামশেদপুরে, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 2 তারিখে কৃষ্ণনগরে চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 2 তারিখে গঙ্গারামপুর চেম্বার, ডক্টর এস ঘোষাল থাকবেন। 7 তারিখে চেম্বার রয়েছে ক্যানিংয়ে ডক্টর আর দে থাকবেন। 7 তারিখে আরামবাগ চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 8 তারিখে চেম্বার রয়েছে 8ই নভেম্বর আসানসোলে, ডক্টর বি শর্মা থাকবেন। 8 তারিখে মালদায় চেম্বার, ডক্টর এস ঘোষাল থাকবেন। 8 তারিখে বাঁকুড়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 8 তারিখে আরেকটা চেম্বার রয়েছে বর্ধমানে, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 9 তারিখে কাকদ্বীপ চেম্বার, ডক্টর এস খান থাকবেন। 9 তারিখে পুরুলিয়াতে চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 9 তারিখে কোচবিহার চেম্বার, ডক্টর এস ঘোষাল থাকবেন। 9 তারিখে বোলপুর চেম্বার, ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 9 তারিখে দুর্গাপুর চেম্বার, ডক্টর বি শর্মা থাকবেন। 10 তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, সেখানে ডক্টর এ হালদার থাকবেন। 12 তারিখে মেচেদাতে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 13 তারিখে দিল্লিতে ডক্টর এ হালদার থাকবেন। 15 তারিখে 15ই নভেম্বর আগরতলায় চেম্বার রয়েছে। কিছুক্ষণ আগেই বলছিলেন ডক্টর ঘোষাল যে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা আগরতলাতে যাচ্ছেন। আপনারা আগে থেকে নাম লিখে আসবেন, যে কোনো চেম্বারেই নামটা আগে লিখে কনফার্ম করবেন, এবং মাথায় রাখবেন যে চেম্বার ডেটের অন্তত পক্ষে 5 থেকে 7 দিন আগে নাম লেখানো কমপ্লিট হয়ে গেলে সেটা সবার জন্য সুবিধা। উনি যে কারণটা বললেন, ফ্লাইট, ট্রেন ইত্যাদি, সেটা তো ওনারা একদম আগের দিন কাটেন না, কয়েকদিন আগে কাটেন। তো সেই কারণের জন্য অন্তত 7 দিন আগে চেষ্টা করবেন নামটাকে কনফার্ম করে ফেলবার, অন্তত 7 থেকে 5 দিন আগে। 16 তারিখে শিলচরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 16 তারিখে গুয়াহাটিতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 17 তারিখে হলদিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 17 তারিখ ডিব্রুগড় আসামে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 18 তারিখে হেড়িয়াতে চেম্বার আছে মেদিনীপুরে, ডক্টর বি শর্মা থাকবেন। 20 তারিখে বনগাঁ চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 21 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। এই হচ্ছে মোটামুটি পুরো নভেম্বরের চেম্বার। যাদের মনে হচ্ছে যে নভেম্বরে তারা চেম্বারে আসবেন, দেখাবেন, তারা নাম এখন থেকেই কনফার্ম করে রাখতে পারেন। একটু আগে নাম কনফার্ম করলে এরকম ব্যাপার নয় যে আপনার নাম পরবর্তীকালে বাদ চলে যাবে, তা নয়, আপনি কনফার্ম থাকলেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন দিদি, কে বলছেন আপনি? আমার বাড়ি আগরতলা। আগরতলা, ত্রিপুরাতে। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার, প্রবলেমটা বলুন। আমার কোমরে ব্যথা আছে, 2 হাঁটুর মধ্যে, পায়ের মধ্যে ব্যথা আছে। 2 হাঁটু, পায়ে, কোমর। মানে কোমর নিয়ে নড়তে উঠতে খুব লাগে, এবং হাঁটু পাশ দিয়ে বসতে পারি না, হাঁটুতেও লাগে। আচ্ছা, অনেক চিকিৎসা করছি। আপনার এখন বয়স কত? ওই তো 65। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর আগে? না না না, এলোপ্যাথি করি। আচ্ছা, কোমরে কোনো বেল্ট ব্যবহার করেন? না না। আচ্ছা, কোমর ঝোকালে কি ব্যথা হয় খুব? মাঝে মধ্যে ব্যথা বাড়ে, মাঝে মধ্যে কম থাকে, কিন্তু পায়ে ব্যথা বেশি, হাঁটতে পারি না। তো আমি পরে গেছিলাম, পরে যাওয়ার পর এক্সরেতে ধরা পড়ছে যে পায়ে জয়েন্টের মধ্যে ব্যথা আছে, মানে তলপেটের নিচে আর থাইয়ের উপরে এখানে ব্যথা আছে। ডাক্তার বলছিল যে ওটা অপারেশন করতে হবে, কিন্তু আমি অপারেশনের রাজি না। কোনো অপারেশনের প্রয়োজন পড়বে না। ত্রিপুরাতে সামনেই 15 তারিখে আমরা থাকছি, কি বললাম বুঝলেন? আচ্ছা, সামনে 15 তারিখ আগরতলা কোন জায়গায় বসে আমারে বলেন, আমি এখানে যাব। আপনি দেখুন নিচে টিভি স্ক্রিনে 2টো হেল্পলাইন নাম্বার লেখা আছে না, লাস্টে 27 আর 37, 2টো নাম্বারের। নাম্বারে আমি আজকে 2 দিন যাবো ট্রাই করতেছি। হ্যাঁ, একটাতে বলে বিজি, আরেকটাতে বলে যে রং নাম্বার, আমি বুঝতেছি না। আমি তো এই নাম্বারই ফোন করতেছি, এই যে 2 দিন যাবো। না না, এই যে দেখুন ডাক্তারবাবু ছবিটা টিভিতে, আমার ছবি দেখতে পাচ্ছেন টিভিতে? হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছেন? আমি ফোন করেছি। এই যে নাম্বারগুলো, এই যে 98302, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটা লাস্টে 27 আর একটা 37 না? হ্যাঁ, এই দুটাতেই আমি ফোন করেছি। একটা বলছে হচ্ছে দুলালপুর, এটা হয় না। আরেকটা বলছে বিজি, এটা মানে ডাক্তারের কোনো নাম্বারের নাম্বার না, আমি তো হেল্পলাইন চেয়েছি।
আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি আপনার হয়তো কোনো নাম্বার লিখতে ভুল হয়েছে। হ্যাঁ, উনি হয়তো সরাসরিটাই ফোন করছেন। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, কারণ ওই নাম্বারেই সবাই ফোন করে আসে। আর আপনার যে সমস্যাটার কথা বললেন, কি অপারেশন করতে বলা হয়েছে, আমি পড়ে গেছিলাম, আমার এখন বয়স 65। এটাই কি হয়, আমাদের ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস হচ্ছে, মানে লাম্বার রিজনের যে L1 থেকে L5 থাকে আর স্যাক্রাম থাকে, এখানে দুটো ভার্টিব্রাল মধ্যে থেকে আমাদের ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে এসে স্পাইনাল কার্ড, যে স্পাইনাল নার্ভগুলো যাচ্ছে তার উপরে কম্প্রেসড হয়ে যায়, চাপা পড়ে, যার ফলে কোমরে ব্যথা হয়, কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে রেডিয়েট করে। এটা কি অপারেশন করে কি হয়, ডিস্কটাকে কেটে বাদ দেয়, বাদ দিলে আবার সেট হয়ে যায়, আবার ব্যথাটা ঠিক হয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সবসময় একই জিনিস হয় না, অনেকের ক্ষেত্রে অপারেশনের পর ডিটোরিয়েশন হয়, এরকমও পেশেন্ট দেখেছি বেড রিডেন হয়ে গেছে। আর এই বয়সে এসে নতুন করে অপারেশন, শরীরের ওপর পরীক্ষা নিরীক্ষা করার কোনো দরকার নেই। যেখানে আয়ুর্বেদ রয়েছে, NBP রয়েছে, সেখানে আপনার অপারেশনের কোনো দরকার পড়বে না। আপনি একটু ভালোভাবে হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, দেখুন 9830235527 আর 37, এই দুটো নাম্বার রয়েছে। আপনি ফোন করুন এবং 15 তারিখের জন্য নাম লেখান, অবশ্যই আগে থেকে নাম লিখিয়ে আসবেন। অবশ্যই আপনি ভালো থাকবেন, উইদাউট অপারেশন আপনি চলাফেরা করতে পারবেন, ব্যথা যন্ত্রণাও কম থাকবে। আর এমন একটা কথা, উনি এই যে কোথায় জানতে চাইছিলেন, আগরতলার ছোট্ট শহর, এমন নয় যে আপনার এমন কোনো প্রান্ত আসতে 2-3 ঘন্টা লাগবে, এটা নয়। হার্ডলি 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারবেন মোটামুটিভাবে। মাঝে মধ্যে জ্যাম ট্যামের প্রবলেম হয়, এছাড়া আপনি ইজিলি আসতে পারবেন চেম্বারে। আপনি জেনে নিন কোন চেম্বার, অবশ্যই সেই চেম্বারে আসবেন। আচ্ছা, আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যাঁ, আমি অভিজিৎ ভট্টাচার্য বলছি, আসানসোল থেকে। আসানসোল থেকে বলুন, কি প্রবলেম আপনার? হ্যাঁ, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতাম। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার হয়েছে কি, আমার হাঁটুতে খুব ব্যথা। আর মেন ব্যাপারটা হচ্ছে, আমার কয়েকদিন আগে একটা এক্সারসাইজ করতে গিয়ে আমার থাইতে একটা ক্র্যাম্প ধরে গেছিল, মানে তারপর থেকে আমার হ্যামস্ট্রিং এর পেছন থেকে আর কাপ মাসেল আর ওই পায়ের পুরো পোর্শনটাই বলতে পারেন খুবই ব্যথা, হাঁটা চলা করা যাচ্ছে না। আর একটুতেই রাতে শুয়ে থাকলেই ওই হাঁটুর কাছে, সরি থাইয়ের কাছে টান ধরে যাচ্ছে, ঠিক আছে, আর হাঁটুকুতে কড়কড় কড়কড় আওয়াজ হচ্ছে। তো আমি এটা কতদিন আগে হয়েছে, যেটা আঘাত পেয়েছেন, এটা কতদিন আগে হয়েছে? এটা হয়েছে আমার হয়েছে সেই অক্টোবর মাসে, সরি আগস্ট মাসে, ঠিক আছে। আচ্ছা, তো তারপর আমি এটার উপর বেস করে দুটো এক্সরে করিয়েছিলাম, একটা পেলভিস টেস্ট করিয়েছিলাম যেটা কোমরের করে, আর একটা ল্যাটারাল আর এপি ভিউ করেছিলাম হাঁটু। তো তাতে রিপোর্টে এপি যেটা নি যেটা করেছে, নেক নিতে আমার এই প্রবলেমটা, তাতে ওখানে বলছে বিগিনিং অফ অস্টিওফাইট, ঠিক আছে। কিন্তু যাই হোক, তারপর থেকে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, সেই হোমিওপ্যাথি ওষুধে মানে সাময়িক একটা রিলিফ দিচ্ছে, কিন্তু কোনো পার্মানেন্ট রিলিফ পাচ্ছি না। তা আমি জিজ্ঞেস করছিলাম, এর বাইরেও কি কোনো একটা কিছু এক্সরে বা কোনো সিটি স্ক্যান কিছু করতে হবে, বা কি একটা বলে এইসব রিপোর্ট নিয়ে অ্যাকচুয়ালি আমি 8 তারিখে বিশর্মাকে দেখাতে চাইছি। 8 তারিখে ডক্টর উই থাকবেন, বিশর্মা থাকবেন, কি বললাম বুঝলেন, আসানসোলে। আপনি একটু অবশ্যই কিন্তু নামটা লিখিয়ে আসবেন। আর অস্টিওফাইটস যেটা বলছেন, মানে ছোট ছোট হাড় তৈরি হচ্ছে ওখানে, এটা পার্মানেন্ট সলিউশন যদি আপনি চান বা এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি চান, অবশ্যই আয়ুর্বেদিক করুন। আর 8 তারিখে আপনি ডাক্তারবাবুকেই পাবেন, নিশ্চিন্ত থাকুন। আর একটা যদি রিপোর্ট পারেন, এক্সরে করিয়েছেন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, একটু ব্লাডের রুটিন টেস্টগুলো করিয়ে নেবেন, ফাস্টিং পিপি, আইজি, সিআরপি, ইউরিক অ্যাসিড, এইগুলো একটু করিয়ে নেবেন। এখন এমআরআই বা সিটি স্ক্যান কিছু করার দরকার নেই। যদি ডাক্তারবাবু আপনাকে 8 তারিখে দেখে মনে করেন কি এইটা লাগবে, তাহলে আপনি তখন, আর ডাক্তারবাবু প্রেসক্রিপশানে লিখে দেবে, তখন আপনি নেক্সট ভিজিট যখন আসবেন তখন সেটা করে নিয়ে আসবেন। আপাতত আপনি যে এক্সরেগুলো করেছেন সেটা নিয়ে আমাদের সাথে 8 তারিখে দেখা করুন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। আর যদি ফার্দার কোনো ইনভেস্টিগেশন লাগে ডাক্তারবাবুও বলে দেবেন। একদমই বেশ, তাহলে এভাবেই আপনারা চলুন, আর একটা নিরোগ শরীর আপনারা উপহার পান। আমরা তো সমস্ত উৎসব প্রায় কাটিয়ে এসেছি, সামনে কার্তিক পুজো বা ইত্যাদি অনুষ্ঠান রয়েছে, কিন্তু তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নতুন বছর। আমরা 2026 শুরু করব অনেকটা নিরোগভাবে, অনেকটা সুস্থভাবে। এটাই আমাদের সকলের প্রার্থনা হোক। আজকে অক্টোবরের এই শেষ প্রান্তে প্রায় দাঁড়িয়ে, হাতে আর 2 মাস রয়েছে। নিজেকে সুস্থ করবার চেষ্টা করুন। আজকে এখানে শেষ করব, অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের জন্য সিটিভিএনের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ ডক্টর ঘোষালকে, নমস্কার সবাইকে।